শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে। সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায় বাতিল করা, এমনকি তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা। প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসছে। সজীব ওয়াজেদ জয়ের সাথে তারেক রহমানের নাকি একটা নিকোজিশন হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসার পর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, বিএনপি ক্ষমতায় আসবে। এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে, আর সেই মামলায় হয়তো তারেক রহমানের নামও জানানো হতে পারে। তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমরা কি খাল কেটে কুমির নিয়ে আসলাম? আমরা শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হতে চাইছিলাম, মানে কি চাইলাম আর কি পাইলাম, হিসাবটা মিলান। আমি আমার স্বাধীনতার চাইতে গিয়ে আরো পরাধীন হয়ে গেলাম। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভারত কিন্তু বাংলাদেশের কঠোর বাস্তবতা মেনে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে। সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায় বাতিল করা, এমনকি যে অর্ডিন্যান্স মাধ্যমে বাংলাদেশের এই অপরাধ ট্রাইব্যুনালকে গঠন করা হয়েছে বর্তমানে, সেটাকে বাতিল করে দেওয়া হবে নতুন সরকার। তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, যেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাকবে। 16ই ডিসেম্বর তিনি বলেন 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। 29শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর, এই প্রায় 2 সপ্তাহ সময়ে কি এমন ঘটল যে তারেক নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন? গবেষণা প্রমাণ করে যে তারেক রহমানের বিলম্ব শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নয়, বরং ভারতের সাথে বিএনপির গোপন আলোচনার কারণেই দেরি হচ্ছিল। মানে মা অসুস্থ, তাকে দেখতে আসার জন্য তিনি ছুটে আসবেন, সে পরিস্থিতি ছিল না। এরপরে মায়ের স্বাস্থ্য কি সত্যিই খারাপ ছিল, সে বিষয়টা পরে আসছে। 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ, এই বিশ্লেষণটা হচ্ছে যে মানি কন্ট্রোল বলে যে পত্রিকা, যে বড় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল, বিশ্বব্যাপী তার নাম আছে, সেই মানি কন্ট্রোলে সেখানে 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ স্পষ্ট লিখল, ভারত সরকারের সাথে একাধিক রাউন্ডের গোপন আলোচনা শেষ না হতে তারেক রহমানের লন্ডন থেকে ফেরার বিলম্ব ঘটছিল। বিএনপি নেতৃত্ব এবং ভারত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর পরেই তারেকের ফিরে আসার পথ স্পষ্ট হয়েছে। গ্লোবাল নামি মিডিয়া, ওই যে বললাম মানি কন্ট্রোল, তারা 24শে ডিসেম্বরে ওই প্রতিবেদনে কি লিখেছে আমি ইংরেজিটা, বাংলা তো আগে বলেই দিলাম, এরপরে ইংরেজিটা পড়ি। তারেক রহমানস রিটার্ন টু ঢাকা সিগন্যালস নিউ দিল্লিজ tacit understanding with a resurgent Bangladesh Nationalist Party and India's clear-eyed acceptance at long last of the impending reality of BNP taking up the reins of power after the elections in February. একদম এই কথাগুলোর বাংলা অর্থ হলো, তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন একটু পুনরুজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয়াদিল্লির অলিখিত বোঝাপড়া এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির ক্ষমতা গ্রহণের অবশ্যম্ভাবী বাস্তবতাকে ভারতের পক্ষ থেকে অবশেষে স্পষ্টভাবে মেনে নেওয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেশকে জামায়াতি ইসলামদের হাত থেকে বাঁচাতে, পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে এবং ভারতের জিও পলিটিক্যাল স্বার্থ রক্ষা করতে ভারত অবশেষে বিএনপিকে মেনে নিল এবং বিএনপিও কিছু সমঝোতার মাধ্যমে সেই মেনে নেওয়াকে স্বীকৃতি তারা মেনে নিতে বাধ্য হলো। তবে এই মেনে নেওয়ার শর্ত সাপেক্ষে সমঝোতার পর খবরে প্রকাশ, দীর্ঘ আলোচনার শেষে হয়েছে সমঝোতা। কোথায় এই আলোচনা হয়েছিল? ভারতীয় কূটনীতিবিদরা তারেক রহমানের সাথে সরাসরি আলোচনা করেছেন লন্ডনে, আবার ভারতীয় কূটনীতিবিদরা ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার নেতৃত্বে বিএনপি সিনিয়র নেতৃত্বের সাথেও কাঠামোগত মত বিনিময় পরিচালনা করেছেন। কেন এই আলোচনার প্রয়োজন ছিল?
ভারত বাংলাদেশ সম্পর্ক 2024 সালের আগস্টে শেখ হাসিনার চলে যাওয়ার পর, পদত্যাগের পর একেবারে ধসে পড়েছিল। পদত্যাগ তিনি করেননি, তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র, যিনি 15 বছর দেশ পরিচালনা করেছেন। তার জায়গায় এসেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে গঠিত, যেখানে জামায়াতে ইসলামের ভীষণ বড় রকমের প্রভাব রয়েছে। মোহাম্মদ ইউনূসের শাসনে ভারত যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিল, কি সেই বিষয়গুলো? ভারত চায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ, তখন অ্যাভেলেবেল অল্টারনেটিভ, মানে আমার কাছে কোন ব্যবস্থাগুলো আমি পেতে পারি, সেই অ্যাভেলেবেল অল্টারনেটিভ ছিল একমাত্র বিএনপি। কিন্তু বিএনপির মধ্যে ধর্মীয় ভাবনা ও পাকিস্তানি প্রেম আছে, তবে থাকলেও জামাতের তুলনায় অনেকটাই কম। সুতরাং আলোচনা চলছিল ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে ভারতের প্রত্যাশা পূরণ নিয়ে, যেন কঠোর ধর্মীয় মৌলবাদী পার্টি জামায়াতে ইসলামের থেকে দূরে থাকে বিএনপি। জামায়াত একই সঙ্গে তীব্র পাকিস্তানপন্থী দল, এবং সেই দল যেন ছলে বলে কৌশলে ক্ষমতায় না আসতে পারে, বিএনপিকে সমর্থন দিয়ে সেটা নিশ্চিত করা। এতে স্বার্থ যে শুধু ভারতের তা নয়, ভারতের 4000 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে রয়েছে। গঙ্গা, তিস্তা এবং অন্যান্য নদীর জল ভাগাভাগি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে। সেই চুক্তির নবীকরণ বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বুঝলাম। কিন্তু এই যে সমঝোতা হলো, এই জন্য এত দীর্ঘ অপেক্ষা কেন? আগেই তো করে নেওয়া যেত। এর বড় কারণ, সবকিছুর একটা সময় থাকে। জুলাই অভ্যুত্থানের থিতিয়ে যাওয়ার অপেক্ষা ছিল, একটা রিকভারি পিরিয়ড দেয়া। একই সঙ্গে ইউনূস সরকারের জনপ্রিয়তা একেবারে খাদের অতলে চলে যাওয়ার অপেক্ষা। কিন্তু এই সঙ্গে আরও একটা বড় কারণ ছিল, সেটা হলো ভারত শেষ পর্যন্ত সুদীর্ঘ বহু বছরের 54 বছরের মিত্র আওয়ামী লীগকে ত্যাগ করতে চায়নি। এখন যে ত্যাগ করছে তা নয়, এটা বাস্তবতার নিরিখে একটা কৌশল গ্রহণ করা। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে ভারত আওয়ামী লীগের জন্য, নির্বাচন যাতে ইনক্লুসিভ হয় বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার চেষ্টা করেছে। সেই চেষ্টায় ভারত যে ব্যর্থ হয়েছে তা নয়, কিন্তু গোয়েন্দা সূত্র জানাচ্ছে এখন নির্বাচন হলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা খুব কম, কারণ দলের সাংগঠনিক অবস্থা মোটেই ভালো নয়। এই পরিস্থিতিতে বিএনপিকে পাশে নেওয়াটাই ভারতের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্তত এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো, কারণ দেশ এক স্থিতিশীলতার দিকে যাবে। আবার এই সিদ্ধান্তে আমেরিকার সমর্থনও আছে। এর ভারত কিন্তু বাংলাদেশের কঠোর বাস্তবতা মেনে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে। সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই রায় বাতিল করা। এমনকি যে অর্ডিন্যান্স মাধ্যমে বাংলাদেশের এই অপরাধ ট্রাইব্যুনালকে গঠন করা হয়েছে বর্তমানে, সেটাকে বাতিল করে দেওয়া হবে। নতুন সরকার তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, যেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাকবে। তবে সেটা তারেক রহমান ক্ষমতায় আসার পর, আগামী এই ফেব্রুয়ারির ইলেকশন নয়, তারপরের ইলেকশনে। ততদিন আওয়ামী লীগ তার নিজের ঘর গুছিয়ে নিতে পারবে। একদিক দিয়ে দেখলে বাংলাদেশের অন্ধকার দূর হওয়ার একটা আলো অন্তত দেখা যাচ্ছে। এটাই নতুন বাস্তবতা। হয়তো এটা আওয়ামী লীগ সমর্থকদের অনেকেরই পছন্দ হবে না, কিন্তু এই নতুন বাস্তবতা আখেরে কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করবে, সাধারণ মানুষের জীবনে কাজ করবে। তারেক রহমান ফিরে আসছেন। নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপিকে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান আগেই ফিরে আসলে বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না। 21শে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে, মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে, মোট কথা 17 বছর আগে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। প্রশ্ন উঠছে, এবারও তাকে মুচলেকা দিয়ে ফিরতে হলো কিনা। এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি 25 তারিখেই ফিরছেন। আর এজন্য দেশের প্রধান দুই দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক দ্রুতই বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে আগাম স্বাগত জানিয়ে এসেছেন। তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের? পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে? সবচেয়ে বড় কথা হলো, যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে, তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে? সারা দেশে প্রস্তুতি চলছে। এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থক প্রমাণে নানা কসরত করছেন। দীর্ঘ 17 বছর পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবে উত্তেজনা তৈরি করে, কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয়, এটি হিংস্র, গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে রূপ বদলানো এক আবহ তৈরি করেছে। কারণ এতদিন, বিশেষ করে বিগত 17 মাস ধরে তারেক রহমানের নিজস্ব দল ডিফ্যাক্টো ক্ষমতায় থাকার পরও তিনি কেন ফেরেননি সে প্রশ্নের উত্তর নিয়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে
তিনি আসলে নিরাপত্তার জন্য দেশে ফেরেননি। কিন্তু এখনো কি সে পরিস্থিতি বদলেছে, নাকি পরিস্থিতি আরো বিগড়েছে? হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা, ধর্মীয় উন্মাদনা, মিডিয়া অফিসে আগুন, সংখ্যালঘু হত্যা, এসব কিছু একে অপরের সঙ্গে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এগুলো একটি ধারাবাহিকতার অংশ, যে ধারাবাহিকতায় প্রথমে আবেগ উস্কে দেওয়া হয়েছে, তারপর সেই আবেগকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর শেষে সেটিকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামোকে চাপে ফেলতে। এই চাপ শুধু একরকম নয়, বরং তা বহুবিধ চাপ। হাদিকে ঘিরে যে ম্যানুফ্যাকচার্ড হিরোইজম তৈরি করা হয়েছিল, সেটি ছিল সন্দেহজনকভাবে দ্রুত এবং সর্বগ্রাসী। গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মাথায় দোষী নির্ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ঝড় এবং রাজনৈতিক দলগুলোর অজান্তেই সেই আবেগে গা ভাসিয়ে দেওয়া, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয়, হতে পারে না। এগুলো পরিকল্পিত আবহ তৈরি করার ক্লাসিক প্যাটার্ন। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপিও সেই আবহে ঢুকে পড়েছিল, বুঝে বা না বুঝেও। তারপর দৃশ্যপট বদলে গেল। হঠাৎ করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকদের দালাল তকমা দেওয়া, নির্বিচারে গ্রেপ্তার, রিমান্ডে পাঠানো, সবকিছু যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধিতা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই যে ভারত বিরোধিতার এত উল্লম্ফন, এমন এক আবেগে যা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি খাওয়ায়। সীমান্ত পাড়ি দিয়ে অপরাধী পালানো এদেশে নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই সেটাকে ভারতীয় ষড়যন্ত্র বানিয়ে তোলার যে তাড়াহুড়া, মানে এবার যেটা আরো ভয়ঙ্কর হলো, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের পেছনে অনেক কারণের মধ্যে তারেক রহমানকে ফিরতে না দেওয়াটাও একটা বড় কারণ হতে পারে। খুনি শনাক্ত হওয়ার পর যে নাটকীয় মোড় নিল পরিস্থিতি, সেটাও প্রশ্নবিদ্ধ। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় পাওয়া এক ব্যক্তিকে ঘিরে মুহূর্তে লীগ ধর জবাই কর মানসিকতা, আবার একই সাথে বিএনপিকে দায়ী করার বুদ্ধিভিত্তিক কসরত, এই দুই বিপরীত প্রবণতা একই সময়ে চলেছে। এখানে আইন, যুক্তি বা প্রক্রিয়ার কোনো বালাই ছিল না, ছিল কেবল শত্রু বানানোর প্রতিযোগিতা। এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে, আর সেই মামলায় হয়তো তারেক রহমানের নামও জানানো হতে পারে। দেখা যাক। এই প্রেক্ষাপটে হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটি আরো ভয়াবহ। ধর্মীয় উন্মাদনা, দেশব্যাপী অগ্নিসংযোগ, হুমকি, ভয়ঙ্কর সহিংসতা আর সংখ্যালঘু হত্যার মতো ঘটনা দেখিয়ে দিয়েছে যে এই আবেগকে নিয়ন্ত্রণ করছে এমন শক্তি যাদের লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, ক্ষমতা। তারা জানে নির্বাচন আসছে, তারা জানে একটি স্বাভাবিক নির্বাচন হলে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই লাশ দরকার, আতঙ্ক দরকার, অচলাবস্থা দরকার। তার মানে তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানগুলো নড়বড়ে আর রাজনীতির মাঠ দখল করেছে রাস্তাঘাটের শক্তি। সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ, সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড, প্রস্তুতির শেষ নেই। এটি একদিকে স্বস্তির, অন্যদিকে অস্বস্তিরও বার্তা। স্বস্তি এই কারণে যে রাষ্ট্র অন্তত বুঝতে পারছে তারেক রহমান ঝুঁকির মধ্যে আছেন। অস্বস্তি এই কারণে যে একজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরতেও যদি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হয়, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সরকারকে নিরাপত্তা দেওয়ার নামে তারেক রহমানকে একথাই বলতে চাইছেন যে আপনার রাজনীতি এবং আপনার বেঁচে থাকা নির্ভর করছে আমাদের উপর। শুধু তাই নয়, সরকার তো তার জামিন বিষয়েও বেশ খেলা খেলেছিল, আমরা জানতাম। সেই খেলা হঠাৎ বন্ধ হয়েছে বলে মনে করার তো কোনো কারণ নেই, তাই না? আর তারেক রহমানের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ, তখন দেশের মিডিয়ার নিরাপত্তা কেমন তা তো আমরা 2024 সালের আগস্ট থেকে দেখে আসছি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া, সাংবাদিকরা আটকে পড়া এবং হেনস্থা হওয়া, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের স্পষ্ট বলে দিচ্ছে যে কথা বললেই দরকার হলে পুড়িয়ে মারা হবে। এই বাস্তবতায় মতিউর রহমান এবং মাহফুজ আনাম যখন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, সহনশীলতার কথা বলেন, তখন সেটি একটি নৈতিক আহ্বান তো বটেই, কিন্তু এক ধরনের আত্মরক্ষার আকুতিও। কারণ মাহফুজ আনাম স্পষ্ট করেই বলছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, জীবনের কোনো নিরাপত্তা নাই, বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই। বেঁচে থাকলে সব হবে, আগে তো বাঁচতে হবে। যদিও শেখ হাসিনার আমলে মাহফুজ আনাম কিন্তু মত প্রকাশের স্বাধীনতাই দাবি করেছিলেন, তার মানে তখন বেঁচে থাকাটা সমস্যাময় ছিল না, তাই না? এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আদৌ এমন অবস্থানে আছেন যেখানে থেকে তিনি অন্যদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন, যখন তার নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ? তিনি নিজেই তো এই অগ্নিগর্ভ রাজনীতির কেন্দ্রে আছেন। তার নাম জড়িয়ে আছে এমন এক অতীতের সাথে যেটি এখনো এই দেশের রাজনৈতিক স্মৃতিতে তরতাজা, যেখানে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত। তার নাম জড়িত পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে, 10 ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে। তার কথা শোনা যায় দেশের ভেতর প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য। তার এত সব নেতিবাচক অতীতকে পাশ কাটিয়ে ভবিষ্যতের কোনো ইতিবাচক আশ্বাস দেওয়া তার পক্ষে কি খুব সোজা হবে? আমার মনে হয় না। বিশেষ করে যখন তার চারপাশে যে শক্তিগুলো এখন সক্রিয় আছে, তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস তো করেই না। তারা আসলে বাংলাদেশের ধ্বংস চায়। মতিউর রহমান বলেছেন রাজনৈতিক শূন্যতার কথা, সেটি সত্য, কিন্তু এই শূন্যতা পূরণ হবে কি দিয়ে? দায়িত্বশীল রাজনীতি দিয়ে নাকি আরো সংগঠিত উন্মাদনা দিয়ে? মাহফুজ আনাম বলেছেন নতুন মিডিয়া পরিবেশের কথা, সেটিও জরুরি, কিন্তু মিডিয়া টিকে থাকবে কিভাবে যদি প্রতিটি সংকটে
তারা প্রথম টার্গেট হয়। তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। একদিকে নিজের রাজনৈতিক দিকে থাকা, শারীরিক নিরাপত্তা এবং দলের নিয়ন্ত্রণ, অন্যদিকে একটি ন্যূনতম আশ্বাস তৈরি করা যে ক্ষমতায় এলে তিনি এই মব রাজনীতির লাগাম টানবেন। কিন্তু সেই আশ্বাস বিশ্বাসযোগ্য হবে তখনই যখন তিনি স্পষ্টভাবে এই সহিংস শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্ধেক কথা, কৌশলী নিরাপত্তা বা পরিস্থিতির সুযোগ নেওয়ার রাজনীতি এখন আর কাজ করবে না। দেখুন, এখন দেশের যে অবস্থা তাতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই দেশে এখন কে কাকে বাঁচাবে। নিজে বাঁচলে বাপের নাম, এই যে প্রচলিত বাংলা প্রবাদ, সেই আলোকে যদি আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন তাহলে এই প্রশ্ন তো তুলতেই হবে যে একজন নেতা কি আগে নিজেকে বাঁচাবেন নাকি সেই রাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর চেষ্টা করবেন যেটি ভেঙে পড়লে তিনি নিজেও টিকবেন না। মতি মাহফুজরা নিরাপত্তা চাইছেন এমন একজনের কাছে যিনি নিজেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারবেন না। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এটা ভাবা যে নির্বাচন হলেই আর বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় এলেই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে সব হবে। যদি এই সহিংস আবেগ, এই লাশ নির্ভর রাজনীতি, এই মব সংস্কৃতি এখনই চ্যালেঞ্জ না করা হয়, তাহলে যেই ক্ষমতায় আসুক সেই হবে পরবর্তী জিম্মি। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই লড়াইয়ের শুরু হতে পারে, আবার সেটি হতে পারে আরেকটি হারানো সুযোগও। কোনটা হবে সেটি নির্ভর করছে তারেক রহমানের নিজের উপর। তিনি নিজে বাঁচার রাজনীতি করবেন না দেশ, রাজনীতি, মিডিয়া বাঁচানোর চেষ্টা করবেন, সেটা তার উপর নির্ভর করছে। তারেক রহমানের অতীত রাজনীতি এবং তার মুচলেখা দিয়ে চলে যাওয়ার কারণ এবং এই 17 বছর দেশের বাইরে থাকা, সব মিলিয়ে আপনাদের মনে এ বিষয়ে কি কি আশা জাগে সেটা একটু জানাবেন দয়া করে। আজকে একটা খবর, এই খবরটার মাঝে যা ঠিক বুঝতেছি না, কিন্তু বারবার মনে হচ্ছে আমরা কি খাল কেটে কুমির নিয়ে আসলাম। কেন বলছি কথাটা দেখেন, এই যে খবরটা, এই যে দেখছেন, মানে ঠিক আছে আমাদের আলিম ওলামারা দাড়ি রাখবে, টুপি রাখবে, কিন্তু এর একটা মুখভঙ্গিটাই একটা ভয়ঙ্কর, যেগুলি আমরা সেই নিষিদ্ধ ঘোষিত তালেবান, আল কায়দা, জঙ্গি যাদের একটা এক ধরনের চেহারা থাকে, ঠিক সেই ধরনের একটা আকৃতি বা মুখাকৃতি। তো দেখেন, এটা তো হাসিনার আমল না। হাসিনার আমল এটা হলে বুঝতাম যে আলেম ওলামাদের, এখন কি বলবেন। কিন্তু বলা হচ্ছে সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে 3 মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত এখানে বর্ণনা নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। বলা হচ্ছে গাজীপুরের পুলিশের উপকমিশনার বলছেন যে এটা সরকারের নির্বাহী আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ জারি করে, বিশেষ ক্ষমতা আইনে সরকার এটা এখতিয়ার, এটা আদালতের বিষয় না, সরকারের এখতিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন কোনো ব্যক্তিকে সমাজের জন্য, দেশের জন্য তার কর্মকাণ্ড খুব বিপজ্জনক, ক্ষতিকর মনে করে, তখন সরকার চাইলে তাদের আটক করতে পারে। এখন দেখেন, বেশ কিছু ঘটনা ঘটেছে। এখানে বলা হচ্ছে ফেসবুকে অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য 2024 সালের নভেম্বরের প্রথম আলোর সামনে বিক্ষোভ এবং সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া কয়েকজনকে থানা থেকে জোর করে ছাড়িয়ে আনায় নেতৃত্ব দেয়। দেখছেন, 2021 সালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবং গত 18 ডিসেম্বর প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রমপুরীর নাম আসছিল। তার ভেরিফাইড ফেসবুক পেজে এই হামলার সমর্থনে কিছু পোস্ট দেখা যায়। দর্শক, তাহলে কি বুঝতেছেন? প্রথমে একটা শব্দ উচ্চারণ করলাম না, খাল কেটে কি আমরা কুমির নিয়ে আসলাম কিনা। অর্থাৎ আমরা শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হতে চাইছিলাম। এদেশের মানুষ সংগ্রাম আন্দোলন করছে, 15 বছর নির্যাতনের সম্মুখীন হয়েছে। বিভিন্ন চিন্তাধারার মানুষ, এখানে বাম, ডান, ইসলামী, বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তাধারার মানুষ একত্রিত হয়ে মনে হয়েছে যে স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্তি পেয়ে যদি নির্বাচনের মাধ্যমে যদি একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে সবার অধিকার সমুন্নত থাকবে। কিন্তু স্বৈরতন্ত্র হটলো, গণতন্ত্র আসলো না এই অর্থে আপনি নির্বাচন ছাড়া যে গণতন্ত্র, তার কোনো গণতন্ত্র না। একটা দেশে সুষ্ঠু নির্বাচন যখন হয়, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যখন কি সংসদ গঠিত হয় এবং সরকার পরিচালিত হয়, তখন সেটাকে গণতন্ত্র বলা হয়। আর নির্বাচন ছাড়া আপনি গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্রই না। এটা একটা ইন্টারিম ব্যবস্থাটা, নির্বাচনকালীন ব্যবস্থাটা ধরে নিতে হবে। আপনি করলেন না করাতে কি হয়েছে? এই যে এখন বলতে হচ্ছে আমরা খাল কেটে কুমির নিয়ে আসছি। কুমির আনার কথা না, আমাদের এই খালে তো গণতন্ত্র আসবে, সুশাসন আসবে, সবার অধিকারের কথা আসবে। এখানে একটা গ্রুপ মনে করতেছে যে এখন আমরা আমাদের ইসলামিক স্টেট এখানে ঘোষণা করে দেবো, লাইক আফগানিস্তান। কিছু কিছু মানুষ আমাকে ইউরোপ, আমেরিকা থেকে ফোন করে, ওনারা ওইসব দেশে গণতন্ত্র এনজয় করে, ওই দেশের নাগরিক, আর বাংলাদেশে চাই ওই ধরনের একটা মৌলবাদী সরকার। কি অদ্ভুত ব্যাপার! তাহলে গণতন্ত্র কোথায়? তাহলে আমরা কি ইসলামী আন্দোলন করলাম ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য, নাকি গণতান্ত্রিক স্টেট প্রতিষ্ঠার জন্য? গণতন্ত্র। এখানে গণতন্ত্রের মধ্যে কি ডেইলি স্টার, প্রথম আলো থাকবে না?
গণতন্ত্রের মধ্যে কি চ্যানেলগুলো মুক্তভাবে কথা বলতে পারবে না? আপনার যে কোনো কিছুতে আপনি ধর্মকে টেনে আনতেছেন, এবং এইসব লোকগুলির তৎপরতা ভয়ঙ্কর ভাবে বাড়ছে। কেন? এরা কোথায় ছিল আগে? যারা ফ্রন্ট লাইনে ছিল তারা কেন দূরে সরে গেল? লড়াই করছিল তো আমরা ফিল্ডে দেখি বিএনপিকে, সেই বিএনপি গত 1 বছরে নেই কেন? কোথায় হারায় গেল? জামাত ইসলাম আগে কৌশলে ছিল, তারা মাঝে মধ্যে বেরোতো আবার গর্তে চলে যেত। দেখা গেল এই শক্তিটা সামনে চলে আসলো আর বিএনপি চলে গেল পেছনে। কারণটা কি? এবং জামাত ইসলামের সাথে সাথে তাকে টেক্কা দিয়ে দেখা গেল আরো উগ্র লোকজন নামলো, এবং অন্তত 100টা মাজার দরগা শরীফ অ্যাটাক হয়েছে। ওই যে কালচারটা আমরা দেখলাম, যে এক পীরের দাবিদার নুরাল পাগলা, তাকে কি করা হলো? ওই যে পাবনার দিকের লাশ কবর থেকে এনে পুড়াই দেওয়া হলো। ওই ধারাবাহিকতা অনুযায়ী আমরা কি দেখলাম? ওটা তো লাশ, এখন জীবন্ত মানুষকে পোড়াই মারলো সেই ময়মনসিংহের। সেই ঘটনা ঘটলো না? তো মাত্রাটা দেখতেছেন? একই ঘটনা ঘটছিল, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা বেঁচে গেছি। 18 তারিখে কি ডেইলি স্টার আপনার নিচতলে আগুন ধরা দিল, ডেইলি স্টারের 30 জন সাংবাদিক প্রাণ বাঁচাতে চলে গেল ছাদের উপর, 10 তলা ছাদের উপর। এরা বুঝতে পারছে যে উপরে উঠে গেছে, তখন সেনাবাহিনী আসছে, দমকল বাহিনী আসছে, দমকল বাহিনীকে আগুন নিভাইতে দেবে না, কারণ তারা চাইতেছিল এই আগুন জ্বলতে জ্বলতে উপরে উঠে যাক এবং তারা মারা যাক। পুরাই মারতেছে তারা। ওই দীপুচন্দ্র দাসকে যেভাবে মারছে এরা সেভাবে মারছে। সেনাবাহিনীকে পালে ঠেলা দিয়ে ফেলে দেয়, 20 মিনিট সময় দেয়। এগুলি কি খাল কেটে কুমির আনা না? আমরা কি এই দৃশ্য দেখার জন্য মানে এত আন্দোলন সংগ্রাম করলাম? কি অদ্ভুত পরিস্থিতি, কল্পনা করতে পারেন? মানে কি চাইলাম আর কি পাইলাম, হিসাবটা মিলান। আমি আমার স্বাধীনতার চাইতে গিয়ে আরো পরাধীন হয়ে গেলাম। আগে তো তাও মনে করছে যে ঠিক আছে একটু দূরে দূরে থাকি, বিদেশে ঘুরে ঘুরে বেড়াই, এখন তো মনে হচ্ছে পার্মানেন্টলি বোধহয় দেশ ছাড়তে হবে, এমন একটা পরিস্থিতি। এখন ভরসা একটাই, তারেক রহমান আসতেছেন কালকে, এরপর যদি একটা জোয়ার তুলতে পারে এবং এই বিএনপি যদি এটা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, তাহলে হয়তো মানুষের রক্ষা। এছাড়া আমি আর বিদ্যমান গত 1 বছরে সবাইকে দেখা হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে আসলে তারা ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে ঠেলে দিছে বলে আজকে ওই হাদির মৃত্যুকে ঘিরে দেখেন কি চললো, তাণ্ডব লীলা চালাইলো। কোন শক্তি, তাদের চেহারাগুলি দেখেন। লুটপাট করতেছে তারা না, প্রথম যারা আক্রমণ করলো এবং তর্ক বিতর্ক করতেছে যেগুলি, ওদের গেট আপ মেকআপ দেখেন, চিনবেন এরা কারা, কোথা থেকে আসছে, এদের সূত্র কি, এদের কোথা থেকে এরা যাত্রা শুরু করছে। বিষয়টা খুব পরিষ্কার। আর এখন কোনো লুকায়িত শক্তি নেই, ওপেন হয়ে গেছে। ভালো হয়েছে, এদের প্রকাশ্যে আসা দরকার ছিল। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।